নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব। মৎস্যগন্ধার উৎপত্তি ও ব্যাসদেবের জন্ম। দাপর যুগেতে রাজা নাম পরিচর, সত্যশীল ধর্মবন্ত তপেতে তৎপর। দাপর যুগের পরিচর রাজার কথা বলা হলো। সকল ত্যাজিয়া রাজা ধর্মে দিল মন, কঠিন তপস্যা বনে করে অনুক্ষণ। শিরে জটা বৃক্ষের বলকল পরিধান, কভু ফল মূল খাই কভু অম্বু পান। কখনো গলিত পত্র কভু বা তাহার, বৎসরিক নৃপতি করিল অনাহার। গ্রীষ্মকালে চতুর্দিকে জালি হুতাশন, ঊর্ধ্বপদের তার মধ্যে রহে নৃপধন। হেনুমতে তপ করে সহস্র বৎসর, তার তপ দেখিয়া ত্রাসিত পুরন্দর। রাজা দাপর যুগের পরিচর নামক তিনি সমস্ত রাজধর্ম পরিত্যাগ করে তার ধর্মকর্মে মন দিলেন। তিনি বনের মধ্যে গেলেন, অম্বু পান করে, কখনো কখনো ফলমূল খেয়ে, কখনো গলিত পত্র খেয়ে, কখনো উপবাস করে, চারিদিকে অগ্নি প্রজ্বলন করে কয়েক সহস্র বৎসর তপস্যা করলেন। তার তপস্যা রেখে দেবরাজ ইন্দ্র পর্যন্ত ত্রাসিত হয়ে গেল। ঐরাবত চড়িয়া চলিল দেবরাজ, যথাতপ করে রাজা অরণ্যের মাঝ। ডাক দিয়া বলে ইন্দ্র, শুনো নৃপবর, দেখিয়া তোমার তপ সবে পাইল ডর। নির্বত্ত কঠোর তপ না করো রাজন, এত বলি দিল ইন্দ্র দিব্য আভরণ। ইন্দ্রদেব তাকে দিব্য আভরণ দিল। বৈজয়ন্তী মালা দিল নৃপতির গলে, ছত্রদণ্ড দিল আর শ্রবণ কুণ্ডলে। চেদি নামে রাজ্য গড়ি অভিষেক তারে, রাজা করি দেবরাজ গেল নিজপুরে। অভিষেক ঘটানো হলো তার চেদি নামক এক রাজ্যের। তারপরে দেবরাজ নিজপুরে প্রত্যাবর্তন করলেন। চেদি রাজ্যে নৃপতি হইল পরিচর, নানাবিধ যজ্ঞদান করে নিরন্তর। অজনী সম্ভবা কন্যা পর্বতে পাইল, পরমা সুন্দরা দেখি বিবাহ করিল। এক অজনী সম্ভবা কন্যা, অর্থাৎ যে কন্যা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেনি, সেই রকম এক কন্যাকে দেখে সে বিবাহ করল। নানা ক্রীড়া করে রাজা ভার্যারও সহিত, কতদিনে ঋতুকাল হইল উপনীত। ঋতুস্নান করিল রাজ্যেরও পাটেশ্বরী, পবিত্র হইল তবে স্নান দান করি। তার ঋতুস্নান হলো এক সময়। সেই দিন পিতৃলোক কহিল রাজাই, মৃগ মাংস শ্রাদ্ধ আজি কর মহাশয়। পিতৃগণ আজ্ঞা পেয়ে রাজা পরিচর, মৃগয়া করিতে গেল অরণ্য ভিতর। ঋতুস্নান সবে সম্পন্ন হয়েছে, ঠিক সেই রকম সময় রাজার পিতৃগণ তাকে আজ্ঞা করল মৃগ মাংস শ্রাদ্ধ করবার জন্য। পিতৃগণের আজ্ঞা পেয়ে রাজা পরিচর মৃগয়া করতে অরণ্য মধ্যে প্রবেশ করলেন। মহাবনে প্রবেশিল মৃগ অন্বেষণে, ঋতুমতি ভার্যা তার সদা পরে মনে। আর মৃগয়া করতে গিয়েও মনে পড়ছে তার ঋতুমতি ভার্যার কথা। মৃগয়া করো এ রাজা নাহি তাহি মন, অনুক্ষণ ভার্যা মন হয়তো স্মরণ। সেই হেতু তার বীর্য হইল স্খলিত, দেখিয়া নৃপতি চিত্তে হইল চিন্তিত। ভাবতে ভাবতে রাজার বীর্য স্খলন হলো। হাতেতে সঞ্চান পক্ষী আছিল রাজার, পত্রে করি বীর্য দিল স্থানেতে তাহার। এই বীর্য লইয়া দিবা পাটেশ্বরী স্থানে, এত বলি নরপতি পাঠায় সঞ্চানে। রাজার হাতে সঞ্চান পক্ষী ছিল, অর্থাৎ শোন পাখি বা বাজ পাখিও বলা যায় গে। সেই শোন পক্ষীর দ্বারা বীর্য পাটেশ্বরী স্থানে পৌঁছে দিতে চাইল রাজা। চলিল সঞ্চান পক্ষী রাজারও আজ্ঞাতে, আর এক সঞ্চান দেখিল শূন্য পথে। সে ওই বীর্য নিয়ে যেতে যেতে আরও এক বাজ পাখির সাথে দেখা হলো। ভক্ষদ্রব্য বলিয়া তাহাতে ছো মারিল, অন্তরিক্ষে যুগল সঞ্চানে যুদ্ধ হইল। ওটা ভক্ষদ্রব্য মনে করে আর এক সঞ্চান পাখি এসে ছো মারল। দুজনের মধ্যে যুদ্ধ হলো বড়ই। পক্ষীস্থান হইতে রে তো পরে সেই কালে, অন্তরিক্ষ হইতে পরে যমুনার জলে। সেই বীর্য সেই অন্তরিক্ষ থেকে নিচে ছিল যমুনা নদী, যমুনা নদীতে পড়ে গেল।
দীর্ঘিকা নামেতে ছিল স্বর্গবিদ্যাধরী, মনীষাপে ছিল জলে হইয়া সফরী। ওই যমুনার জলে দীর্ঘিকা নামক এক স্বর্গবিদ্যাধরী মুনির শাপে ভ্রষ্ট হয়ে মাছ হয়ে সেই যমুনার জলের মধ্যে ছিল। সেই বীর্য সফরই করিল যে ভক্ষণ, খণ্ডন না হয় কভু দৈবের ঘটন। সেই হইতে 10 মাসে ধীবরের জালে পড়িল প্রবীণ মৎস্য তুলিলে কুলে। 10 মাস পরে এক ধীবর, এক জেলে এসে সেই মাছ তার জালে ধরেছে। কুলেতে তুলিতে মৎস্য প্রসব হইল, মুনি সাপে মুক্ত হইয়া নিজ দেশে গেল। যেই কুলে তুলেছে অমনি মৎস্য প্রসব করেছে, মনির সাপ থেকে মুক্ত হয়েছে এবং দীর্ঘিকা নামক স্বর্গবিদ্যাধরী তার নিজের দেশে চলে গেল। গর্ভে তার ছিল সুতার এক সুতো, দেখিয়া ধীবরগণ মানিল অদ্ভুত। তার গর্ভে এক পুত্র এবং এক কন্যা ছিল। ধীবররা আশেপাশে যারা যারা ছিল তারা দেখে অদ্ভুত মনে করল। যুগল সন্তান তবে নীল কোলে করি, যথা রাজা পরিচয় চেদি অধিকারী। চলে গেছে সেই রাজার কাছে। অপূর্ব দেখিয়া রাজা হইল বিস্ময়, কৈবর্তে তনয়া দিয়া লইল তনয়। দৈবানুক্রমের ঘটনা, যার জিনিস তার কাছেই পৌঁছে গেল। কিন্তু রাজা কি করল? পুত্রকে নিজের কাছে নিল আর সেই জেলেকে কন্যা দিয়ে দিল। অপুত্রক রাজা পুত্রে করিল পালন, মৎস্যরাজ বলি নাম করিল ঘোষণ। পুত্রের নাম দিল মৎস্যরাজ। কন্যালয়ে ধীবর আইল নিজ ঘরে, বহু যত্ন করি তালে পালিল ধীবরে। রূপেতে তাহার সম নাহি ধরা পড়ে, দোষ মাত্র মৎস্যগন্ধ তার কলে বড়ে। তার রূপ অপরূপ, কিন্তু একটাই মাত্র দোষ, তার গায়ে ছিল মৎস্যগন্ধে পূর্ণ। দুর্গন্ধে কেহ তার নিকটে না যায়, দেখিয়া ধীবর রাজ চিন্তিল উপায়। যমুনার জলপথ গহন কাননে, সেই পথে নিত্য পার হয় মুনিগণে। কন্যারে বলিল তুমি থাকো এইখানে, ধর্ম অর্থে পার করো যত মুনিগণে। সেই মৎস্যগন্ধ নিবৃত্তি করবার জন্য পিতা এক উপায়ের কথা ভাবল। যমুনার নদীতে যেখানে মুনিগণ পারাপার করে সেইখানে কন্যাকে বলল তুমি এখানে পারাপার করো। সে ভাবল হয়তো কোনো মুনির কোনো দিন কোনো কৃপা হবে, তার ফলে তার মেয়ের গা থেকেই মৎস্যগন্ধ দূর হয়ে যাবে হয়তোবা। পিতৃ আজ্ঞা পেয়ে কন্যা থাকিল তথায়, নিরন্তর মুনিগণে পার করে যাই। মহামুনি পরাশর শক্তির কুমার, তীর্থযাত্রা করিয়া ভ্রমেন ধরা পার। আচম্বিতে পরাশর আইল সেই পথে, কৈবর্ত কুমারী কন্যা দেখিল নৌকাতে। ঘটনাক্রমে একদিনে সেই পথে পরাশর মুনি দেখল কৈবর্ত কুমারীকে। অনিন্দিত অঙ্গ তার প্রথম যৌবন, মত্ত কোকিলের স্বর জিনিয়া বচন। তাহার লাবণ্য দেখি মোহ গেলা মুনি, জিজ্ঞাসিল কন্যা তুমি কাহার নন্দিনী। কন্যা বলে আমি দাস রাজার কুমারী, পিতামাতা নাম দিল মৎস্যগন্ধা করি। মুনি বলে কন্যা তুমি জগত মোহিনী, আমারে ভজহ আমি পরাশর মুনি। কন্যার কাছে তার পরিচয় জানল এবং পরাশর মুনি তার প্রতি এত আকৃষ্ট হয়ে গেল যে তাকে বলল তুমি আমাকে ভজনা করো, আমি পরাশর মুনি। এত বলি কন্যা বলে জুড়ি দুই কর, কন্যা জাতি প্রভু আমি নাহি স্বতন্ত্র। সহজে কৈবর্ত কন্যা হই নিচ জাতি, অঙ্গেতে দুর্গন্ধ মোর দেখো মহামতি। হে মুনিবর, আমি কৈবর্তের কন্যা, আমি নিচু জাতি এবং আমার অঙ্গে দুর্গন্ধ রয়েছে। দুর্গন্ধে নিকটে না আসে কোনো জনে, আমারে পরশ মুনি করিবা কেমনে। আমার গায়ে মৎস্যের গন্ধ রয়েছে, সেই জন্য কেউ আমার কাছে আসতে চায় না। আপনি কেমন করে আমাকে পরশ করবেন? তাহাতে কুমারী আমি বিবাহ না হয়, কি মতে ভজিব আজ্ঞা কর মহাশয়। আর তাতে কুমারী আমি বিবাহ হয়নি, আমি কেমন করে আপনার ভজনা করব বলুন। এত শুনি হাসিয়া বলেন পরাশর, আমি বর দিব কন্যা নাহি তোর ডর। মৎস্যের দুর্গন্ধ আছে তোর কলে বরে, পদ্মগন্ধ হইবে কে আমার এই বরে। তোমার গায়ে যে মৎস্যগন্ধ রয়েছে আমার বরে তা পদ্মগন্ধে রূপান্তরিত হবে।
অনুরা আছো তুমি প্রথম যৌবনে, সদা এই রূপে থাকো আমার বচনে। আমার বচনে তুমি আগের মতোই অনুরা হয়ে থাকবে, যথা পূর্বং তথা পরং। বলিলা তোমার জন্ম কৈবর্তের ঘরে, মহারাজ বিবাহ করিবে মোর বরে। আমি আশীর্বাদেও করছি যে কৈবর্তের ঘরে তোমার জন্ম হলেও মহারাজা এসেই তোমাকে বিবাহ করবে। এতেক বচন যদি সে মুনি বলিল, পূর্বগন্ধ ত্যাজি কন্যা পদ্মগন্ধা হইল। অত্যন্ত সুন্দরী হইল মুনিরাজ বরে, আপনা নেহারে কন্যা হরিষে অন্তরে। পূর্বের মৎস্যগন্ধ পরিত্যাগ হলো, পদ্মগন্ধে পূর্ণ হলো। অত্যন্ত সুন্দরী হলো মুনিরাজের বরে। কন্যা নিজের রূপ দেখে নিজেই মোহিত আজ। পুনরূপী বলে কন্যা জুড়ি দুই কর, খণ্ডিতে কাহার শক্তি তোমার উত্তর। যমুনার দুই তটে আছে লোকজন, যমুনার জল আছে নৌকা অগণন। ইহার উপায় প্রভু চিন্ত হো আপনি, লোকেতে প্রচার যেন না হয় কাহিনী। আপনি যে সেবা করার কথা বলছেন, যমুনার দুপারে এত অজস্র লোক, যমুনার জলে এত অজস্র নৌকা, কখনো যেন লোক মুখে আমার এই কাহিনী প্রচারিত না হয়। শক্তিপুত্র পরাশর মহাতপধন, আজ্ঞাতে কুজ্ঝটি মুনি করিল সৃজন। তার আজ্ঞায় এক কুজ্ঝটি নির্মাণ করলেন তিনি। যমুনার মধ্যে দ্বীপ হইল তখন, তথাই কন্যাই মুনি করে আলিঙ্গন। সেই কালে গর্ভ হইল কন্যার উদরে, ব্যাসদেব জন্মিলেন বিখ্যাত সংসারে। এবং যে কুজ্ঝটি তৈরি হলো সেখানে মিলিত হলেন পরাশর মুনি আর মৎস্যগন্ধা। যে গর্ভ তৈরি হলো সেখান থেকে জন্ম হলো ব্যাসদেবের। দ্বীপে জন্ম হেতু তার নাম দৈপায়ন, চারি ভাগ কইল বেদ ব্যাস সে কারণ। দ্বীপে যেহেতু জন্ম হয়েছে তাই তার নাম করে রাখা হলো দৈপায়ন, যিনি বেদকে চার ভাগে ভাগ করেছেন। জন্মমাত্র জননীরে বলেন বচন, আজ্ঞা করো মাতা আমি যাব তপবন। জন্মগ্রহণ করবার পরেই সে তার মাকে বলছে, মা তুমি আজ্ঞা করো আমি তপবন যাব। যখন তোমার কিছু হবে প্রয়োজন, আসিব তোমার ঠাই করিলে স্মরণ। জননীর আজ্ঞা পেয়ে ব্যাস তপধন, তপস্যা কারণে বনে করিল গমন। মা যখন তোমার স্মরণ হবে তখনই আমি তোমার কাছে পৌঁছে যাব। এই বলে সে বনে চলে গেল তপস্যা করবার জন্য। আসছি আমরা পরবর্তী পর্বে, সত্যবতীর বিবাহ। মহাভারতের কথায় অমৃত সমান, কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান। নমস্কার।